আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি এবং দোয়া করি সবাই যার যার বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। আজ আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে ব্যবসায় পরিবেশ। এটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ব্যবসা সংগঠন ও পরিচিতি প্রথম পত্র, ডিগ্রি প্রথম বর্ষ ব্যবসায় পরিচিতি বা ব্যবস্থাপনা প্রথম পত্র এবং ব্যবস্থাপনা সম্মান প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি বিষয়ের একটি অধ্যায় ব্যবসায় পরিবেশ। এর আগে আমরা এই পরিবেশ চ্যাপ্টারটা নিয়ে আরো দুটো ক্লাস আলোচনা করেছি। আজকে এটির শেষ পর্ব। এটি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, ডিগ্রি প্রথম বর্ষ এবং ব্যবস্থাপনা সম্মান প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পরিবেশ বিশ্লেষণের ধারণা, SWOT বা যেটাকে আমরা SWOT বলি, SWOT বিশ্লেষণের ধারণা, SWOT বিশ্লেষণের উপাদানসমূহ, PEST বা পেস্ট বিশ্লেষণের ধারণা, পেস্ট বিশ্লেষণের উপাদানসমূহ এবং সর্বশেষ ব্যবসায় ও পরিবেশগত উপাদানসমূহ দ্বিমুখী ব্যাখ্যা করো। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ আলোচিত বিষয়। তোমরা আমার এই বিষয় সম্পর্কিত আরো আলোচনা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অথবা কলেজ অনলাইন ক্লাসরুম পেজও পেয়ে যাবা। তাহলে প্রথমে আসো পরিবেশ বিশ্লেষণ। পরিবেশ বিশ্লেষণে যাওয়ার আগে আমরা ব্যবসার পরিবেশটা কি সেটা নিয়ে একটু ঝালাই করে আসি। পরিবেশ হচ্ছে মানুষের পারিপার্শ্বিক অবস্থা যার মধ্যে মানুষ বসবাস করে। এই পারিপার্শ্বিক অবস্থা মানুষের যাবতীয় কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে থাকে। চেম্বার্স অভিধানে পরিবেশকে পারিপার্শ্বিকতা বা পারিপার্শ্বিক অবস্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা যে কোনো ধরনের উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। আবার অক্সফোর্ড অভিধানে পরিবেশ বলতে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে বলা হয়েছে। সুতরাং পরিবেশ হচ্ছে এমন পারিপার্শ্বিক অবস্থা যা মানুষের যাবতীয় কার্যকলাপ তথা জীবনযাত্রাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। পরিবেশ ব্যবসায় বা শিল্প স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই যে কোনো ক্ষেত্রে ব্যবসা স্থাপনের পূর্বে সংশ্লিষ্ট ক্ষেত্রের পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করা একান্ত আবশ্যক। মোট কথা, তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীরা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, আবারও বলছি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে ব্যবসায় পরিবেশ বলে। পারিপার্শ্বিক এই অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানগুলো হলো জলবায়ু, ভূপ্রকৃতি, পাহাড়, পর্বত, গাছপালা, নদী নালা প্রভৃতি। এবং অপ্রাকৃতিক উপাদানগুলো হলো সামাজিক আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থ, অর্থনীতি, ধর্মীয় বিশ্বাস, সরকারি বিধিবিধান প্রভৃতি। তাহলে ব্যবসায় পরিবেশের এই উপাদানসমূহ ব্যবসা প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা, দক্ষতা ও ফলপ্রদতাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। অতএব আমরা বলতে পারি যেসব পারিপার্শ্বিক অবস্থা, পক্ষ বা শক্তি সমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসার গঠন ও পরিচালনার উপর অনুকূল প্রভাব বা প্রতিকূল প্রভাব ফেলে, তাকে ব্যবসায় পরিবেশ বলা হয়। এবার যাচ্ছে তাহলে পরিবেশ বিশ্লেষণের ধারণা। পরিবেশগত বিশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি সংস্থা বিভিন্ন পরিবেশগত শক্তিকে পর্যবেক্ষণ করে এবং উপলব্ধি করে, যাতে ভবিষ্যতে সে সুযোগগুলি এবং হুমকিগুলি সামনে রয়েছে তা নির্ধারণ করতে পারে। আরো পরিবেশগত বিশ্লেষণ পরিবেশগত মূল্যায়ন বা পরিবেশগত স্ক্যানিং নামেও পরিচিত। অর্থাৎ মূল কথা হচ্ছে আমি কেন পরিবেশ বিশ্লেষণ করব, যে পরিবেশের উপাদানগুলোই কিন্তু আমার ব্যবসায় কর্মকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, যার একটা অনুকূল অথবা প্রতিকূল প্রভাব বা ফলাফল আমরা দেখতে পাই। এই কারণে পরিবেশ বিশ্লেষণটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পরিবেশ বিশ্লেষণটা কি? পরিবেশে এমন কতগুলো উপাদান আছে যেগুলো মানুষের জীবন প্রণালী, অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও ব্যবসায়িক কার্যকলাপকে প্রভাবিত করে। অর্থাৎ
সর্বত্রই পরিবেশের উপাদানগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম বেশি ক্রিয়াশীল। সুতরাং কোনো নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবেশের প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন হয়। কেননা কোনো পরিবেশে প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিদ্যমান পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে প্রতিষ্ঠানটি চালানো সম্ভব হবে কিনা, অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাথে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ মোকাবেলা করতে পারবে কিনা ইত্যাদি বিষয় বিশ্লেষণ ও বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অতএব বলা যায় বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলো চিহ্নিতকরণ এবং ব্যবসায়ের উপর এদের প্রভাবের প্রকৃত স্বরূপটি নির্ধারণ করাকে পরিবেশ বিশ্লেষণ বলা হয়। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি ব্যবসায়ের উপর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণই হলো পরিবেশ বিশ্লেষণ। পরিবেশের উপাদানগুলো কোনোটা হতে পারে ইতিবাচক বা ধনাত্মক, আবার কোনোটি হতে পারে নেতিবাচক বা ঋণাত্মক। তাই পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক উপাদানগুলোর নিরিখে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এতে ব্যবসায়িক ঝুঁকি কমে যায় এবং ব্যবসায়িক কাজকর্মে গতিশীলতা বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি ব্যবসায়িক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের উদ্দেশ্যে নিয়মিতভাবে বিভিন্ন উৎস থেকে ব্যবসার সংশ্লিষ্ট তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ এবং পূর্বানুমান ও ব্যবহার করাকে পরিবেশগত বিশ্লেষণ বলা হয়। পরিবেশগত বিশ্লেষণের দুটি ধারণা, একটি হচ্ছে সোট বিশ্লেষণ আর একটি হচ্ছে পেস্ট। সোট SWOT সবগুলো ক্যাপিটাল লেটার, এটাকে একসাথে উচ্চারণ করে আমরা সাধারণত সোট বিশ্লেষণ বলে থাকি। সোট অ্যানালাইসিসের সংজ্ঞা দিতে গিয়ে ওয়েলিন্স এন্ড হাঙ্গার বলেন কৌশলগত উপাদান হিসেবে কোনো সংগঠনের শক্তি, দুর্বলতা, সুযোগ, সুবিধা এবং হুমকি বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা দেখো SWOT এটি হচ্ছে একটি তালিকা বা ম্যাট্রিক্স যা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। যেমন S দ্বারা এখানে বোঝাচ্ছে স্ট্রেংথ, W দ্বারা উইকনেস, O দিয়ে অপরচুনিটি এবং T দ্বারা থ্রেট। নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলো কি ধরনের প্রভাব ফেলছে সেজন্য সোট বিশ্লেষণ করা হয়। 1969 সালে এডমন্ড পি লার্নার্ড ও তার সহলেখকগণ তাদের বিজনেস পলিসি টেক্সট অ্যান্ড কেসেস গ্রন্থে সোট ধারণাটি উপস্থাপন করেন। তাহলে আমরা বলতে পারি সোট ধারণাটা আসছে 1969 সালে। শিল্পোদ্যোগ পেশনার মতবাদ সমূহের কৃতিত্বার্জন পেশনা ধারণার সঙ্গে সোট বিশ্লেষণের সম্পর্ক রয়েছে। এই ধারণাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে শ্রেষ্ঠত্ব অর্জন করার তাড়না, নিজ বা অন্যের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছা, অনুপম কিছু করার স্পৃহা প্রভৃতি চাপ ও পীড়নের সাথে সংশ্লিষ্ট। উদাহরণস্বরূপ বলা যায় একজন ভালো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হতে পারে কারণ পরীক্ষায় ভালো করার উদ্বিগ্নতায় তার স্নায়ুতন্ত্রের দুর্বলতা দেখা দিয়েছে। এরূপ অবস্থায় কৃতিত্বার্জন পেশনায় বাধা সৃষ্টি করে। তবে এর অর্থ এই নয় যে তার উচ্চ কৃতিত্বার্জন পেশনা নেই। ব্যবসা করতে গিয়ে কেউ ব্যর্থ হলে তার বেলায়ও একই কথা প্রযোজ্য। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাকে তার ব্যবসায় সংশ্লিষ্ট শক্তি বা অ্যাস দিয়ে যেটা স্ট্রেংথ বোঝানো হচ্ছে, দুর্বলতা উইকনেস, সুযোগ অপরচুনিটি ও ভীতি থ্রেট আগেই বিশ্লেষণ করে দেখতে হয়। এই পদ্ধতিতে সকল বিষয় অনুসন্ধান করাটাকেই বলা হচ্ছে সোট বিশ্লেষণ বা সোট অ্যানালাইসিস। তাহলে আমরা এক কথায় বলতে পারি কেন সোট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে সংগঠনের অভ্যন্তরীণ শক্তি অনুযায়ী বাহ্যিক বাজারের সুযোগ সুবিধা বাড়ানো যায়, কিভাবে সংগঠনের অভ্যন্তরীণ দুর্বলতা হ্রাস করে বাহ্যিক হুমকি মোকাবিলা করা যায়, এই জন্য সোট বিশ্লেষণ করতে হয়। সোট বিশ্লেষণের উপাদানসমূহ তোমরা চার্টে দেখো, এখানে স্ট্রেংথ, উইকনেস, থ্রেট এবং অপরচুনিটি দেওয়া হয়েছে। আবার স্ট্রেংথ এর সাথে অপরচুনিটি দিয়ে একটা স্ট্র্যাটেজি, ডাব্লিউ এর সাথে অপরচুনিটি কিংবা স্ট্রেংথ এর সাথে থ্রেট বা উইকনেস এর সাথে থ্রেট, এভাবে করে চারটি অপরচুনিটি দেখানো হয়েছে, যেটাকে সোট ম্যাট্রিক্স বিশ্লেষণ বলা হয়। আগে আমরা সোটের এই যে SWOT এটা নিয়ে দেখি। এস বলতে এখানে শক্তি। শক্তি বলতে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের একান্ত নিজস্ব কোনো শক্তি বা সামর্থ্যকে বোঝায়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই শক্তি হলো বিশেষ দক্ষতা, মূলধন বিনিয়োগের ক্ষমতা, সুনাম, শিক্ষা ও জ্ঞান, পারিবারিক ঐতিহ্য ইত্যাদিকে বোঝায়। একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের শক্তি থাকতে পারে, তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত শক্তিকে এখানে বিবেচনা করতে হয়। অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে নিজের শক্তির পার্থক্য বিশ্লেষণ করাও এখানে
জরুরি। অর্থাৎ নিজের এমন কোনো ইতিবাচক বিষয় থাকবে যা প্রতিদ্বন্দ্বীর নেই। এগুলোই হচ্ছে মূল শক্তি। যেমন ব্যবস্থাপনা দক্ষতা বা কার্য সম্পাদন দক্ষতা, আর্থিক সামর্থ্য, বাজারজাতকরণ সামর্থ্য, গবেষণা উন্নয়ন, শিক্ষিত যোগ্যতা সম্পন্ন কর্মী, তুলনামূলকভাবে কম মজুরিতে কর্মী প্রাপ্তি, খুচরা যন্ত্রাংশ প্রাপ্তির নিশ্চয়তা, মালিকের প্রযুক্তিগত কারিগরি জ্ঞান, স্থানীয়ভাবে কাঁচামাল প্রাপ্তির সুযোগ বা প্রতিষ্ঠানের সুনাম, এই সবকিছুই হচ্ছে একটা প্রতিষ্ঠানের শক্তি। দুর্বলতা বা উইকনেস কি? অক্ষমতা, জ্ঞানের অভাব ইত্যাদি, অর্থাৎ যে সকল অবস্থা ব্যক্তিক বা সীমাবদ্ধতা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাই হলো দুর্বলতা। শক্তির ঠিক বিপরীত অবস্থাই হলো দুর্বলতা। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেসব সীমাবদ্ধতা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাই ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্বলতা। ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই দুর্বলতাগুলো হলো বিশেষ দক্ষতার অভাব, মূলধনের অভাব, উৎপাদনশীলতার অভাব, উদ্ভাবনী জ্ঞানের অভাব ইত্যাদি। এক্ষেত্রে প্রতিযোগীর অবস্থার প্রেক্ষিতে দুর্বলতা শনাক্ত করতে হবে। যদি প্রতিযোগীর এই ধরনের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কার দুর্বলতা বেশি তা আগে দেখতে হবে। তবে কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকলেও প্রতিযোগীর চেয়ে কম দুর্বলতার কারণে তা শক্তিতে কিন্তু পরিণত হতে পারে। তাহলে আমরা দেখি একটি প্রতিষ্ঠানে কি কি দুর্বলতা থাকতে পারে। এক কথায় বলা যায় অদক্ষ ব্যবস্থাপনা, এটা সবচেয়ে বড় দুর্বলতা। দুর্বল বাজারজাতকরণ কিংবা মালিক এবং ব্যবস্থাপক উভয়ই অনভিজ্ঞ হলে, শ্রমিক কর্মীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারলে, অপর্যাপ্ত চলতি মূলধন, গবেষণার অভাব, প্রকৌশল জ্ঞানের অভাব, উদ্ভাবনী শক্তির অভাব, মালিকের প্রযুক্তিগত জ্ঞানের অভাব, বিক্রয় সম্প্রসারণের বিঘ্ন সৃষ্টি হওয়া কিংবা সামঞ্জস্যপূর্ণ, সবকিছুই হচ্ছে একটি প্রতিষ্ঠানের উইকনেস বা যেটাকে আমরা এখানে দুর্বলতা বা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এরপর আসো অপরচুনিটিস বা ও দিয়ে যেটা বোঝানো হয়েছে সুযোগগুলো কি। সুযোগ বলতে বাহ্যিক পরিবেশের ইতিবাচক যেসব উপাদান যা লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে, যেমন কি বলবো, যে ব্যাংক ঋণের প্রাপ্যতা, এটা একটা সুযোগ যে যারা সহজে ব্যাংক ঋণ পেতে পারে। বিস্তৃত বাজার সুবিধা, দক্ষ জনশক্তির প্রাপ্যতা, নিরাপত্তা, অনুকূল রাজনৈতিক পরিবেশ, নতুন নতুন পণ্য বা সেবা কর্মের উদ্ভাবন, নতুন প্রযুক্তির উদ্ভাবন, অনুকূল সরকারি বিধিবিধান, সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, এই সবগুলো হচ্ছে কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য অপরচুনিটিস বা সুযোগ। সুতরাং বলা যায় যে ইতিবাচক উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো লক্ষ্য অর্জনে সহায়তা করে সেগুলোই সুযোগ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের শক্তি ও সুযোগের মধ্যে যেটি অধিক প্রভাবশালী সেটিকেই বিবেচনা করা দরকার। তাহলে আমরা দেখি একটা প্রতিষ্ঠানে কি কি সুযোগ থাকতে পারে। বাজারে একই ধরনের বা অন্য দ্রব্যের অনুপস্থিতি, ঋণের সহজলভ্যতা, পর্যাপ্ত কাঁচামাল, নতুন দ্রব্যের প্রবর্তন, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টি, অনুকূল সরকারি নীতি, উন্নত মানের দ্রব্য, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন, দক্ষ ও সস্তা জনশক্তি, প্রতিযোগিতার অনুপস্থিতি, নতুন ও উন্নত প্রযুক্তি, এগুলো একটি প্রতিষ্ঠানের জন্য সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। এরপর আসে টি বা থ্রেড বা হুমকি। বাহ্যিক পরিবেশের নেতিবাচক উপাদানগুলি হলো হুমকি বা ভীতি হিসেবে চিহ্নিত। ইতিবাচক গুলো যেমন সুযোগ, ঠিক সেরকম নেতিবাচক গুলো হচ্ছে আমার জন্য হুমকি। অর্থাৎ যে সকল উপাদানের প্রভাব লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে সেগুলোই হুমকি। তীব্র প্রতিযোগিতা, দেশে প্রচলিত আইন, মানুষের রুচি ও অভ্যাসে পরিবর্তনশীলতা, কাঁচামালের অভাব, দক্ষ শ্রম শক্তির অভাব, প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ ইত্যাদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা যায়। অনেক সময় এই হুমকি ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করতে পারে। তাহলে সম্ভাব্য হুমকি সমূহ কি? বিভিন্ন প্রতিষ্ঠানের জটিল ঋণদান নীতি, ক্রমান্বয়ে ব্যয় বৃদ্ধি পেতে থাকা, নতুন প্রতিযোগীর আবির্ভাব, ব্যাপক প্রতিযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ, শিল্পে অসন্তোষ, চাহিদার পরিবর্তন, দক্ষ জনশক্তির অভাব, কাঁচামালের দুষ্প্রাপ্যতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই সবকিছু হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য হুমকি বা থ্রেট। তাহলে আমরা বলতে পারি কি শিক্ষার্থীরা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক পরিবেশের সুযোগ ও হুমকি সকল ক্ষেত্রে একই রকম ক্রিয়াশীল নয়। অর্থাৎ বিষয়, লক্ষ্য ইত্যাদি ভেদে এগুলো পরিবর্তন হতে পারে। নতুন উদ্যোগ গ্রহণ অথবা পুরাতন ব্যবসার সম্প্রসারণ সহ সকল ক্ষেত্রে ব্যবসায়ের প্রভাব বিশ্লেষণের জন্য SWOT অ্যানালাইসিস বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। তাই SWOT অ্যানালাইসিস এর মাধ্যমে পরিবেশের প্রভাব বিস্তারকারী ইতিবাচক ও নেতিবাচক উপাদানগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করতে পারলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয়। এখন আমরা এক কথায় এসও বা যেটাকে স্ট্র্যাটেজি, এই কর্মকৌশলটাকে ম্যাক্সি কর্মকৌশল বলা হয়। অর্থাৎ এই কৌশল সম্পূর্ণ বাস্তবায়ন প্রত্যাশা করে প্রতিটি কোম্পানি শক্তি প্রয়োগ করে পরিবেশের সুযোগ সমূহে ব্যবহার করতে বা সুবিধা গ্রহণ করতে চায়।
এই কৌশল বাস্তবায়নে সফলতা অর্জন করাই প্রতিটি কোম্পানির লক্ষ্য। এরপরেরটা হচ্ছে ডাব্লিউও কৌশল, এটাকে মিনি ম্যাক্সি কৌশল, কর্মকৌশল বা মিনি ম্যাক্সি। ডান দিকে ডাব্লিউও কৌশলের লক্ষ্য হলো দুর্বলতা কমিয়ে আনা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা। এসটি স্ট্র্যাটেজি, এটাকে বলা হয় ম্যাক্সি মিনি কৌশল। এই কৌশলটি প্রতিষ্ঠানের শক্তির উপর প্রতিষ্ঠিত, যা দ্বারা পরিবেশের হুমকি সমূহ মোকাবিলা করা যায়। আর সর্বশেষ আমরা দেখছি ডাব্লিউটি স্ট্র্যাটেজি, এটাকে মিনি মিনি কৌশল বলা হয়। এই কৌশলে ডান কোণের নিচে অবস্থিত, এর লক্ষ্য হলো প্রতিষ্ঠানের দুর্বলতা হুমকি উভয়কেই কমিয়ে আনা বা এড়ানোর চেষ্টাই করে সবাই। এর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কর্মী ছাঁটাই, প্রতিষ্ঠান বন্ধ করা অথবা যৌথভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা যায়। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে SWOT বিশ্লেষণ। এরপরেরটা আসো পেস্ট বিশ্লেষণ বা PEST। পেস্ট বিশ্লেষণটা কি? পেস্ট অ্যানালাইসিস হচ্ছে একটি পরিচালনা পদ্ধতি যা একটি সংস্থা বাজারে আরো প্রতিযোগিতামূলক হওয়ার জন্য তার পরিচালনাকে প্রভাবিত করে এবং বড় বাহ্যিক কারণগুলো মূল্যায়ন করতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সিস আগুইলার 1967 সালে পেস্টের ধারণা প্রবর্তন করেন। পরিবেশ বিশ্লেষণের দুটি জনপ্রিয় পদ্ধতির মধ্যে পেস্ট বিশ্লেষণ হচ্ছে একটি। পরিবেশের যে বাহ্যিক উপাদান বা শক্তিসমূহ ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পোদ্যোগকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলোকে মূল্যায়ন বা বিশ্লেষণ করাকে পেস্ট অ্যানালাইসিস বলা হয়। পরিবেশের বাহ্যিক উপাদান যেমন রাজনৈতিক বা পলিটিক্যাল পি, অর্থনৈতিক বা ইকোনমিক্যালের ই, সমাজতান্ত্রিক বা সোশিওলজিক্যালের এস, প্রযুক্তিগত বা টেকনোলজিক্যালের টি। এই চারটি প্রধান উপাদানের ইংরেজি নামের প্রথম অক্ষরে শব্দ দিয়ে তৈরি করা হয়েছে পেস্ট। ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবেশের অভ্যন্তরীণ উপাদানগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারলেও বাহ্যিক উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে বাহ্যিক উপাদানগুলোকে শনাক্ত করা গেলে পূর্ব থেকে সাবধানতা অবলম্বন করা যায় এবং সুযোগ থাকলে অভ্যন্তরীণ উপাদান দ্বারা বাহ্যিক উপাদানের নেতিবাচক প্রভাব মোকাবিলাও করা যায়। তাছাড়া বাহ্যিক উপাদান সম্পর্কে পূর্বে ধারণা থাকলে এই উপাদান সমূহের ইতিবাচক দিকগুলোকে সহজেই কাজে লাগানো যায়। তাই প্রতিষ্ঠানের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য পেস্ট বিশ্লেষণ জরুরি। তাহলে পেস্ট বিশ্লেষণে আমরা যে চারটি উপাদান দেখছি, সবার প্রথমে আসো রাজনৈতিক উপাদানগুলো হলো বিভিন্ন আইন, বিধিবিধান, সরকার, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায় ও শিল্পোদ্যোগের প্রতি সরকারের মনোভাব, নীতিমালা, রাজনৈতিক দলের সংখ্যা, রাজনৈতিক আচরণ ও অনুশীলন, জনগণের রাজনৈতিক ভাবনা, জবাবদিহিতা, ধ্যান ধারণা, সার্বভৌমত্ব ইত্যাদি। তাই একটি দেশের রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করা শিল্পোদ্যোগ বা ব্যবসা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থনৈতিক উপাদান দেখো, পরিবেশের অর্থনৈতিক উপাদান ও শিল্পোদ্যোগ বা ব্যবসা বাণিজ্যে গভীরভাবে সম্পৃক্ত। পরিবেশের অর্থনৈতিক উপাদানের মধ্যে দেশের সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, বাজার, ভোগ প্রবণতা, মূল্যস্তর, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, মূল্যসূচক, কর ও শুল্ক কাঠামো, মুদ্রানীতি, জাতীয় আয়, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অন্যতম। এই সকল উপাদান দেশের শিল্প ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করে। তাই পরিবেশের অর্থনৈতিক উপাদান সম্পর্কে উদ্যোক্তাকে পরিপূর্ণ ধারণা থাকতেই হবে। এরপরে দেখো সমাজতাত্ত্বিক উপাদান বা সামাজিক উপাদান। কোন স্থান বা অঞ্চলের জনগণের আচার আচরণ, জনগণের স্বভাব, বিশ্বাস অবিশ্বাস, আবেগ অনুভূতি, নৈতিকতা, পছন্দ অপছন্দ, মূল্যবোধ, রুচিবোধ, বুদ্ধিমত্তার স্তর প্রবৃত্তির সমন্বয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। তাই উদ্যোক্তাদেরকে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে সামাজিক পরিবেশের উপাদানসমূহের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। সবশেষে দেখো টি বা টেকনিক্যাল বা প্রযুক্তিগত উপাদান। বিশ্বায়নের এই যুগে শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নয়নে পরিবেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের ভূমিকা ব্যাপক। বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির যে দেশ যত অগ্রগামী, শিল্প ও ব্যবসা বাণিজ্যে সেই দেশ তত সমৃদ্ধ। তাই উদ্যোক্তাদেরকে পরিবেশের প্রযুক্তিগত উপাদান সমূহের উপর সম্যক ধারণা গ্রহণ এবং শিল্প ব্যবসায় বাণিজ্যে এদের প্রভাব মূল্যায়ন করে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশ প্রযুক্তিগত অগ্রসরতার কাজে লাগিয়ে কৃষি, শিল্প, যোগাযোগ, স্বাস্থ্যসেবা সকল ক্ষেত্রে সমৃদ্ধি লাভ করতে সক্ষম হয়েছে। তাহলে এই হচ্ছে পেস্ট অ্যানালাইসিস, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল এবং টেকনিক্যাল, এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে পেস্ট অ্যানালাইসিস। ব্যবসা পরিবেশ অধ্যায়ের সর্বশেষ আলোচ্য বিষয় ব্যবসায় ও পরিবেশগত উপাদান দ্বিমুখী। এখানে দেখো টেরি এন্ড ফ্রাঙ্কলিন বলেছেন, the application of the management process is influenced by environmental factors
which conditions, constrain and influence managerial decisions and actions. অর্থাৎ বলা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রয়োগ পরিবেশগত উপাদানসমূহ দ্বারা প্রভাবিত হয়, যা বিভিন্ন শর্ত আরোপ, বাধা সৃষ্টির মাধ্যমে ব্যবস্থাপিত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমকে প্রভাবিত করে। সাধারণত মুনাফা অর্জন উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কার্যকলাপকে ব্যবসায় বলে। ব্যাপক অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন, উপাদান ও বন্টনের সহায়ক কার্যাবলীর সমষ্টি হলো ব্যবসায়। আর পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা। তাহলে যে পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে, পরিচালিত হয়, তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় বিভিন্ন উপাদান ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যকলাপকে নানাভাবে প্রভাবিত করে। পরিবেশের বিভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের আচার আচরণ, জীবন প্রণালী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা যেরকম অঞ্চল ভেদে আলাদা, সেরকম দেশ অনুযায়ী তো অবশ্যই আলাদা। একজন ব্যবসায়ী চায় তার প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ মুনাফা অর্জন করতে, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন পরিবেশগত বাধা তার এই সর্বোচ্চ মুনাফা অর্জন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। কারণ পরিবেশগত বিভিন্ন উপাদানকে উপেক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা করা যেমন সম্ভব নয়, পরিবেশকে অগ্রাহ্য করে কোনো প্রতিষ্ঠানের পক্ষে তার কার্যক্রম চালানো সম্ভব নয়। অতএব সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি পরিবেশকে অগ্রাহ্য করে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন পরিবেশগত বিভিন্ন উপাদান দ্বারা বাধাগ্রস্ত হয়। ফলে প্রতিষ্ঠানকে পরিবেশের উপাদানসমূহের ইতিবাচক দিকগুলোকে কাজে লাগিয়ে এবং পরিবেশগত বাধাকে দক্ষতার সাথে মোকাবিলা করে লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। তাই পরিবেশের প্রত্যাশা এবং পরিবেশগত উপাদানগুলো ভিন্নমুখী অবস্থানের কথা বলা যায় যে ব্যবসা ও পরিবেশগত উপাদানগুলো দ্বিমুখী। তারপর আমরা দেখি যে আমাদের ব্যবসার পরিবেশ সম্পর্কে যদি আমার সম্যক ধারণা না থাকে, তাহলে ব্যবসাকে খুব বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই হচ্ছে আমাদের ব্যবসায় পরিবেশ। এটা নিয়ে আজকে পর্যন্ত ব্যবসা পরিবেশের 3টি ক্লাস হয়েছে। নেক্সট আমরা ইনশাআল্লাহ একটা নতুন চ্যাপ্টার বা নতুন কনসেপ্ট নিয়ে আসবো। তোমরা বাসায় সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস তোমরা উক্ত ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিবে। কলেজে যে কোনো নির্দেশনা কিংবা নোটিশ প্রিন্সিপাল ওমরগুন এমইএস কলেজ অফিসিয়াল পেজ, এই পেজে পাবে। আমি সহ তোমাদের সকল শিক্ষকদের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগুন এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম, এই ফেসবুক পেজে পাবা। নিজেরা ক্লাস করো, যারা এখনো পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড করেনি কিংবা ক্লাস করছে না তাদের ক্লাস করতে বলো। অনেক দিন ধরে আমরা ঘরে আছি, আমাদের এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সে পর্যন্ত শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।